না না, আমি আর তার কথা ভাববো না। সে যখন আমার কথা ভাবে না, আমি কেন তার কথা ভেবে ভেবে অস্থির হব? মনকে আমায় কঠিন করতেই হবে। হৃদয়ের সকল দুর্বলতাকে দূর হাতে চেপে ধরে বুঝিয়ে বলবো। আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। আপনি? আমি আপন মনে পথ হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ এক ঝলক আলো এসে আমার মুখে ঠিকরে পড়লো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, অবাক বিশ্বাস তাকিয়ে দেখলাম, আহ বিউটিফুল, যা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কি বলছেন কি আপনি? বলা উচিত তাই বলছি। তাছাড়া আমি সুন্দরের পূজারী, এই সুন্দরের পূজা করার জন্য আমি নাও এই গোলাপ ফুলটা ধরো প্লিজ। না। ঠিকই, তুমি ভুল ভালোবাসো না? আপনার সাহস তো কম নয়, একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে। আরে এলেই পর, কাছে এলেই আপন। আমি যখন তোমার কাছে এসেছি তখন তোমার আপনজন হয়ে গেছি, অতি বড় আপনজন। অর্থাৎ আমি? হ্যাঁ, তুমি পরম নির্ভয়ে দুহাত ছেড়ে ঝাঁপ দিতে পারো, আমাকে ঘিরে তোমার দুবাই হয়ে উঠবে। বাহ বাহ বাহ, চমৎকার। এখনো আমার অন্তরের পরিচয় তুমি পাওনি ডার্লিং। আমার কাছে পৃথিবীর কোন পুরুষই দিতে পারবে না। তাই নাকি? তবে কি চালে কোনো ভুল করলাম? কিন্তু আমাকে যে কিস্তিমাত করতেই হবে। তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি তোমাকে ওই চলো না, চলো ওই ওই নির্জন জায়গাটায় গিয়ে বসি, ওখানে দেখবে আমি তোমাকে সব কথা খুলে বলবো। দেখবে আমার বুকে রাশি রাশি ভালোবাসা জমা হয়ে আছে। চলো না, চলো চলো। খবরদার! আর এক পা এগোবেন না। যান, বেরিয়ে যান বলছি। যদি না যাই পাড়ার ছেলেদের ডেকে লেগিয়ে দেবো, তখন আর রাস্তা মাথা নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তুমি ভুল করলে সুন্দরী। এই অমলা চৌধুরী পরিবারে বলা যায় বলে কোনো শব্দই নেই। তোমাকে যখন ভালো লেগেছে আমার এই বুকে ধরা দিতেই হবে। আর সেদিন আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে এই সুগন্ধি গোলাপের পাপড়ি একটা একটা করে খবরদার হাসবে না একদম। ওই হাসি আমি একদম সহ্য করতে পারি না। আমি যেমন কাঁদছি তোমাদেরও কাঁদতে হবে। হ্যাঁ, কাঁদতেই হবে। তোমাদের কান্না কেউ রোধ করতে পারবে না। দেখি আমার দিয়ে বেরিয়ে এসেছি। আসবো না? আমাকে যে সবসময় হাত ছাড়ি দিয়ে ডাকছে গো। কে রাখছে? তা তো জানি না, প্রতি মুহূর্তে আমার সে হাত ছাড়ি দিয়ে ডাকে। আচ্ছা, তুমি তাকে দেখেছো? আমি তো তোর মতো পাগল নয়। পাগল? আচ্ছা, পাগল কথার অর্থটা কি জানো? না না, তুমি কি করে জানলে? তুমি যদি আমার মতো পাগল হতে তাহলে তুমি বুঝতে পারতে। আপনি ঠিকই বলেছেন, দুঃখী না হলে দুঃখীর মর্ম ব্যথা বোঝা যায় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, অঙ্কটা ঠিক মিলে গেছে। তুমি তুমি কে মা? আমার সাথে তো কেউ এইভাবে কথা বলে না। তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে মা? আমি না না, আমি যাব না। আমার এখন অনেক কাজ বাকি আছে। কি কাজ শুনি? আমায় এখন থানায় যেতে হবে। বড়বাবুর কাছে আমার অনেক অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ, মানুষের প্রতি অভিযোগ। আমি দেখতে চাই
অন্যায়ের অবিচার হয় কি না, শত্রু শাস্তি পায় কি না। তোর সে আশা পূর্ণ হবে না রে বুড়ো ভাব। তার আগে তোকে শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি নেব আমি। আমি তোকে চিনে চিনে শয়তান, ওরে নিষ্ঠুর বর্বর, ওরে জল্লাদ, চিরদিন তোর এইরকম থাকবে না। আমার মতো আমি তোকে অভিশাপ দিচ্ছি। কি করছেন? ছাড়ুন ওনাকে, ছাড়ুন বলছি। একটা অসহায় মানুষকে এভাবে ছেড়ে দিন, ছেড়ে দিন ওনাকে। যা বেটা বুড়ো ভাব, বেঁচে গেলি। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচতেই চাই। আমার সর্বস্ব গেছে যাক, তবু আমি বেঁচে থাকতে চাই। আমি সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন পাপী তার শাস্তি পাবে, মহাপাপের প্রায়শ্চিত্ত হবে। আর সেই স্বর্গীয় দৃশ্য দেখে মনের আনন্দে আমি তাতেই করে নাচব, তাতেই করে নাচব। চলি ম্যাডাম, আবার আমাদের দেখা হবে। আর সেদিন তোমাকে না থাক, সব সময়ই বুঝবে। গুড বাই। কি একটা অজানা ইঙ্গিতে আমার যত্নে লালন পালন করা শব্দ ভেঙে খান খান হয়ে যাবে। তবে তবে আমার কি হবে? না মল্লিকা, তোমার স্বপ্নের কারিগর তোমার স্বপ্নকে সার্থক করতে নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেবে। আদর্শ, তুমি এসেছো। তোমাকে না দেখতে আমি থাকতে পারি না, মল্লিকা। আমি সবকিছু ভুলে যেতে পারি, বিশ্বাস করো। কিন্তু তোমার এই সুন্দর মুখখানি আমি যে কিছুতেই ভুলতে পারবো না। শয়নে স্বপনে মিথ্যায় জাগরণে একটা মুখে তো আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে মল্লিকা। সে আর কারণ নয়, সে শুধু তোমার। বলো বলো আদর্শ, আমারও বলো। তোমার মুখে এই কথা আমি বারবার শুনতে চাই। দেখি তোমার চোখে জল, তুমি কাঁদছো। না মানে আমি কি হয়েছে তোমার? আজ তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? বলো বলো, তোমার হয়েছে কি? আমার যে ভীষণ ভয় করছে আদর্শ। ভয়? কিসের ভয়? তুমি হয়তো আমাকে বুঝেছি, আজও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো। না, তা নয়। মানে দেখো, আমি তো গরিবের মেয়ে আর তুমি মস্ত বড় ধনীর ছেলে। আমার মল্লিকাকে আমি আবর্জনায় নিক্ষেপ করব, তাই না মল্লিকা? না না, তা নয়। তুমি আমাকে কতখানি বিশ্বাস করো তা কিন্তু আমি জানি না। কিন্তু একটা কথা জেনে রেখো, এই পৃথিবী পঞ্চভূতের মাটিতে মিশে না যাওয়া পর্যন্ত তুমি আমার জীবন থেকে কোনোদিনই মুছে যাবে না মল্লিকা, কোনোদিনই মুছে যাবে না। কিন্তু ভাবনাগুলো মনের মধ্যে প্রশ্রয় দিয়ে নিজেকে কষ্ট দিও না। তুমি কষ্ট পেলে সে কষ্ট আমার বুকেও বেশ বড় করে বাজে গো। আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কোনোদিনও হবে না তো? তার সঙ্গে আরেকটা কথা মনে রাখো, আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমরা কেউ কোনোদিনও বিচলিত হব না। ছোট্ট একটা ভেলায় আমরা ভেসে চলেছি মহাসমুদ্রে। আমাদের ভালোবাসাকে সম্মান করে এই মহাসমুদ্র পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাব সেই স্বপ্নপুরীর দেশে, যেখানে অপেক্ষা করে আছে অনাবিল আনন্দ আর রাশি রাশি শান্তি।
ওরকম সারের মতো চিল্লাচ্ছ কেন? কি বললি হারাম যাবে? আমি সার। আহারে, তোমার ভুল হয়ে গেছে সারা বাবু। তুমি সার নাও, তুমি হচ্ছে আস্ত গাধা। খবরদার শোন, আর একটা কথা বললে এই জুতিয়ে তোর মুখানি ছিঁড়ে দেবে। আহারে, জুতোটা যদি নিজে কন্ট্যাক্টে না করতো, তার মানে এইটা হচ্ছে না করে দেখেছি হয়ে যাচ্ছে। তারপরে লম্বা লম্বা কথা বলতে তোমার লজ্জা করে না? মানুষের লজ্জা থাকতে বলে একটা জিনিস আছে, তোমার মতো বিন্দুমাত্র নেই। রাখো রে। এই, আমি ভয়া করে শিখিয়ে গেলাম, কোথায় যে ঢোকাবো ভেবে পাচ্ছি না। আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে। তুমি হচ্ছে এই বাড়ির আত্মীয়, আমি কি তোমার সঙ্গে রসিকতা করতে পারি? একদম ঠিক কথা। সালা বাবু, আর কতদিন এই বাড়িতে থাকবে? কেন? সে কথা তোর কাজ কি শুনি? এই সামনে তো অনেক কিছুই দেখলাম, আরো কি দেখতে হবে এই জানে। মানুষ এরকম অমানুষ হতে পারে? তুই যাবি এখান থেকে? তোমার মতো বসে থাকতে থাকতে না আমার বয়েই গেছে। এখন বলো, তোমার চাকরি যাবে? জুতো পাল্লিশ হয়ে গেছে? না, কেন হয়নি? আরো বড় করে তোমার যায়নি। কে? আদর্শ? ওই রাস্তায় দিয়ে তোকে মাথায় তুলেছে। সত্যি তো দাদাবাবু, ভারী অন্যায়। তোমার মতো মাতামাতি করবে তা নয়, আমার মতো একটা ছোট লোক করতে নিয়ে ঠিক আছে, আমি বলতো না না, আর কিছুই বলতে হবে না। সত্যি অন্যায়। তুমি যদি আর কিছুদিন আগে আসতে, তাহলে আমার এত টাকা লোকসান হতো। যাক, তোমার নিজের ভালোটা বুঝতে পেরেছি। দাদাবাবু। কি রে, কিছু বলবি না গৌরী? না, বলার জন্য বড় হয়ে গেছে না ভাবছি কি ভাবছি? আলো আর আধারের মধ্যে কতটা তফাৎ। কিন্তু আপনিও একটা কথা জেনে রাখতে কর্তা বাবু, সবাই আলোকেই ভালোবাসে। অসহ্য অসহ্য। আপনি কি হয়ে জামাইবাবু? এটা ছোট লোক চাকর আপনাকে উপদেশ দিয়ে গেল? উপদেশ দিয়ে গেল বুঝি? আপনি শুনতে পেলেন না? আরে, আসলে রাঘবহরি দীর্ঘদিন এ বাড়িতে রয়েছে। এই সংসারের সুখ দুঃখ সব ভাগাভাগি করে নিয়েছে। তাই তাই বলে আমি অপমান করবে? আর সেই অপমান আমায় মুখ বুঝে সহ্য করতে হবে? বেশ, আমি আগে চলে যাচ্ছি। না না, তুমি চলে যেও না অমলা। আমি রাঘবহরিকে বলে দেব, সে আর তোমাকে কোনোদিন অপমান করবে না। আপনি জানেন না জামাইবাবু, ওই বুড়ো ভামটা আমাকে আরে বলছি তো, আমি তাকে সাবধান করে দেবো। তাতেও যদি না শোনে, আপনাকে কিছুই বলতে হবে না। আমি ওর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। ওই ছোট লোকদের কি করে সাহায্য করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। জানি জানি হমলা, এই 1 বছরের মধ্যেই তোমার সে ক্ষমতার পরিচয় আমি পেয়েছি। এই শ্রমিকদের মধ্যে যেভাবে বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে উঠেছিল, আমি এক ফুটকার নিভে দিয়েছি। কিন্তু জামাইবাবু, আমি এত কিছু করেও বোধহয় আপনার মান রক্ষা করতে পারলাম না। কেন? কারখানায় আমার নতুন কোনো গন্ডগোল দেখা দিয়েছে নাকি? হ্যাঁ, তবে কারখানায় না, অন্তঃপুরে। কি বলছো তুমি? ঠিকই বলছি। আদর্শ যেরকম ছেলে মানুষ শুরু করেছে, তাতে সমাজে আপনি আর বেশি দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কি করেছে আদর্শ? একটা হাড়ের মেয়েছেলের সঙ্গে মেলামেশা শুরু করেছে। শুধু তাই নয়, তাকে বিয়ে করবে বলে কথাও দিয়েছে। এটা কে? মধুপুরের ঈশ্বর মাস্টার মেয়ে মল্লিকা। সে কি এত নিচে নেমে গেছে আদর্শ? না না, আমি যে কিছুতে বিশ্বাস করতে পারছি না। পারিনি। করতে পারছে নিজের চোখে না যদি দেখতাম। তুমি কি দেখেছো চক্রবর্তী? আজকে এই
হবে হুজুর? তোমরা বুঝতে পারছো না আমার এই মনের ভিতর থেকে ভয়ঙ্কর ঝড় উঠেছে। এমন মহৎ মানুষটাকে কেউ চিনতে পারলো না। ঈশ্বরের লজ্জা কিনা তুমি কিছুই নেই। এই দেশে এত ছেলে থাকতে তার এই ঠিকরে মেয়েটাকে আমাদের এই ছোট বাবুর গলাতেই ঝুলিয়ে দিল। তুমিও এই কথা বলছো? আজকে কতদিন যে দেখেছি হুজুর, ওই ছোট বাবু ওই নষ্টা মেয়েটা গলা জড়িয়ে ধরে মমময়ী জগতের কল্যাণই করে মা। বলতে পারো অম্লান, আমি এখন কি করবো? না ছেড়ে দিতে হবে জামাই বাবু। আপনি আজই আমাদের সঙ্গে সাবধান করে দিন, ভবিষ্যতে যেন আর কোনোদিন ওই মেয়ে ছেলের সঙ্গে মেলামেশা না করে। কিন্তু চোখে রং লাগলে সবকিছু রঙিন বলে মনে হয়, তাই সবার আগে আদর্শ চোখ থেকে চশমাটা খুলে ফেলতে হবে। অম্লান, আপনি নিশ্চিন্ত থাকুন জামাই বাবু, আমি বেঁচে থাকতে আপনাকে আমি কারোর কাছে ছোট হতে দেবো না। আপনার বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই অম্লান চৌধুরী তার ক্ষুদ্র জীবন উৎসর্গ করবে। একদম এই তো এই বাবাজির কথা শুনে পান্তা আমার জড়িয়ে গেল। ছেলে তো মেয়ে, কিন্তু সোনার চাঁদ। তারা বৌমনি ওই দেখা যায় ওই দেখা যায় কল্যাণ করে ওই তো মা। ওই তো তাতে ঈশ্বর মাস্টারকে আরে ওই তো ঈশ্বর মাস্টারকে সহজে মেজগার পাশে ওই তো আচ্ছা করে টাইটেল কানা হয়ে গেছে। ওই তো রাইটের পাশে সাগরে ঝাপতে চায়। ছি 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 ছি। তো কানে কানে হলো কি এই ধনী লোকের মান সম্মান সুমরণ হয়েছে এখানে শোনো চক্রবর্তী, তোমাকে আমার একটা কাজ করে দিত। এই অদমকে লজ্জা দেবেন না হুজুর। আপনার উপকার করতে পারলে আমি নিজেকে বড় ধন্য মনে করে উঠবো। তাছাড়া ওই ঈশ্বরের মাস্টারকে নয় আমি তোর চোখেও দেখতে পারি না। বেটা আমার ফুলের কারবারটাকে নয় একেবারে বন্ধ করে দিয়েছে। লোক চাচাগুলোকে সঙ্গে হাত করে আমার এই দুঃখে দুঃখ মুখ পেটে চোখ পেটে জল আসছে হুজুর। শোনো রুমাল দেবো নাকি রুমাল দেবো কি জানি আরে এমন কি কথা, আমি আজই মধুপুর গায়ে রুটি দেব ঈশ্বর মাস্টারের মেয়ে মল্লিকা একটা 10টা চরিত্র চক্রবর্তী, শোনো, এই না, এটা 5,000 টাকা। তুমি ব্যবহারটা ভালো রেখো। কাজের আগে তুমি জানো না চক্রবর্তী, আমার এই সম্মান বজায় রাখতে আমি 5 কেন 10,000 টাকা খরচা করতে পিছু পা হবো না। বাবা কত এই ঈশ্বর মাস্টার একটা নষ্ট মেয়েটাকে আমি তিতাঘাত করে ছাড়ব, এই আমি বলে রাখলাম। কাজটা যেন হয় তারা জগতের কল্যাণ করো মা। ও মা আমার রক্তে ঘোড়া সন্তান আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই কথা আমি স্বপ্ন করিনি।
ভাবতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না মানুষ এত নিষ্ঠুর হয় কেন? প্রগতিশীল যুগে মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাওয়া কি অন্যায়, অপরাধ? অথচ কোথা থেকে আসছো? মালিনীর চর থেকে আসছি। ওখানে আবার মানুষ যায় নাকি? কেন? ওখানে তো মানুষই থাকে বাবা। তাই বলে আমার ছেলের হয়ে তুমি মানুষের কাছে গেলে মানুষের জাত চায় না বাবা। আদর্শ আমি জানি গরিব মানুষের সঙ্গে আমার মেলামেশা আপনি পছন্দ করেন না, কিন্তু কিন্তু আমাকে যে সেখানে যেতেই হবে। আজ চর থেকে তাদের উচ্ছেদের যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বলি হই আমি নিরাশ হয়ে তাদের দেব না। কি বললে? আমি ঠিকই বলছি বাবা। আজ দীর্ঘ 25 বছর তারা সেই চরে বসবাস করছে। আজ জোর করে তাদের সেই চর থেকে উচ্ছেদের চেষ্টা করা হলে সবার আগে আমি বিদ্রোহ ঘোষণা করব। আচ্ছা, অনেক দূর এগিয়ে গেছো দেখছি, কিন্তু তুমিও বোধহয় জানো না এই পরিতোষ মজুমদারের অভিধানে পরাজয় বলতে কোনো শব্দ নেই। আমি যা চাই, আমি আপনাকে অনুরোধ করছি বাবা, অকারণে সহজ সরল মানুষগুলোর বুকে দুঃখের বোঝা চাপিয়ে দেবেন না। ঈশ্বরের সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষকে আপনি ভালোবাসতে নাই পারুন, তাদের দয়া করে অবজ্ঞা করবেন না বাবা, তাদের দয়া করে অবজ্ঞা করবেন না। হচ্ছে দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমি 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 জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু না, আর তোমার সেখানে যাওয়া হবে না। কারণ আজ থেকে ঈশ্বর মাস্টারের বাড়ি যাওয়া তোমার বন্ধ। কারণ কারণ আমি চাই না ওই নষ্ট মেয়েটার সঙ্গে তুমি মেলামেশা করো। আপনি ভুল করছেন বাবা, কারো সম্পর্কে সঠিক না জেনে বিরূপ বিরূপ মন্তব্য করা সঠিক নয়। বিরূপ মন্তব্য? ঈশ্বর মাস্টারের মেয়ে ফুলের মতোই পবিত্র, নিন্দুকেরা ফুলের নামে যতই কুৎসা রটাক না কেন, ফুল তো সে ফুলই থাকে। তাই নাকি? তুমি তাকে, আমি তাকে অনেকদিন ধরেই চিনি বাবা। তোমার চেনার মধ্যে করে ভুল থাকতে পারে। আকাশের লক্ষ তারার ভিড়ের মাঝেও চাঁদকে চিনে নিতে মানুষের ভুল হয় না বাবা। তবে যা শুনেছি তা সত্যি, তুমি তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি তাকে বিয়ে করতে চাই। বনের ফুল বনেই ফুটে থাকুক তা তো আর সম্ভব নয়। আমি তাকে মর্যাদা স্থানে প্রতিষ্ঠিত করে এই সমাজকে দেখিয়ে দিতে চাই দুর্বল ভীরুকা পুরুষদের নিয়ে জগৎ সংসার নয়। চুপ করো! নির্লজ্জতার সীমা তুমি ছাড়িয়ে গেছো। আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে, বাবা, যদি মনে করে থাকো সন্তান স্নেহে আমি দুর্বল, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। জীবনের কোন অবস্থাতেই আমি আমার আভিজাত্য টিকিয়ে দেবো না, কিছুতেই না। বাবা, আপনি আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আদর্শ, ভবিষ্যতে কোনোদিন ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করবে না। আর এটাও মনে রাখবে, আমার মনোনীত প্রার্থী এবারে পুত্র বোধ হয়ে তার অন্যতা হলে আমি তোমাকে ছেড়ে বলে কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। ঝড় উঠবে, একটা ভয়ঙ্কর ঝড় উঠবে, আর সেই ঝড়ের তাণ্ডব লীলায় না না একটা আমি এইভাবে গলা টিপে খুন করতে পারি না। মিথ্যে আভিজাত্যকে বড় করে দেখতে গিয়ে আমি এইভাবে সত্যটাকে, আমার জীবনে মল্লিকা ছিল, আছে, থাকবেও চিরদিন। স্বার্থপরতার সাগরে নিমজ্জিত হয়ে আমি তাকে অকালে বৃন্তচ্যুত হতে দেব না, কিছুতেই না। কি বলছো রোহি? ঠিকই বলছো মাস্টারবাবু। জানি রোহি, আমি ওকে অনেকদিন আগে থেকেই চিনি। এমন কুকাজ নেই যা ও করতে পারে না। মানুষকে লোভের দাসত্ব করে নিজের মনুষ্যত্বকে পরাজিত করে মাস্টারবাবু। আর ওর স্বার্থে ঘা পড়েছে,
তাই ও ফোঁস করে উঠবে। কিন্তু না, তাতে ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। ওই বুড়ো শকুনকে ভয় পাবো আমি। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি মাস্টারবাবু, অন্যায়ের প্রতিবাদ করতে আমি আমার জান কবুল করিয়ে দেবো। তুমি সাচ্চা মানুষ বলে এ কথা বলতে পারছো। আজকে দুনিয়ায় সবই আছে, নেই শুধু খাঁটি মানুষ। কি বলছেন মাস্টারবাবু? ঠিকই বলছি। এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম। একই ছাদের নিচে বাস করে বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করতে পারে না। বলতে পারো রহিম, সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে? আমি মূর্খ মানুষ, অত সব জানি না মাস্টারবাবু। কিন্তু তবে একটা কথা বলবো, আপনাকে কেউ ছোট করতে চাইলে আমি তাকে সহজে ছেড়ে দেবো না। তুমি সাচ্চা মানুষ বলে এই কথা বলতে পারছো। আমি ভুলিনি, আর কোনোদিনই ভুলতে পারবো না মাস্টারবাবু। আমার ছেলেটা যখন কঠিন অসুখ করেছিল, তখন আপনি আমার পাশে এসে যদি না দাঁড়াতেন, ছেলেটা আজ হয়তো কবরের তলায় ঘুমিয়ে থাকতো। সেই দিন আপনি আমার জন্য যা করেছেন, সেই দিন আমি কোনোদিনই শোধ করতে পারবো না মাস্টারবাবু, কোনোদিনই না। না না রহিম, আমি এমন কিছুই করিনি। মানুষ হয়ে মানুষের কর্তব্য করেছি। কজন মানুষ সেই কর্তব্য পালন করতে পারে? বলতে পারেন মাস্টারবাবু? তুমি বাড়ি যাও রহিম। আমাকে তাড়িয়ে দিচ্ছেন মাস্টারবাবু? না না, এ বাড়িতে তোমার অবাধ অধিকার, তুমি যখন খুশি আসবে। তবে হ্যাঁ, আমি যদি কোনোদিন আত্মসুখে মগ্ন হয়ে তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিই, সেদিন তুমি আমাকে তোমার ওই হাত দুটো দিয়ে আমার গালে সজোরে চড় বসিয়ে দিও। না না, আমি এতে কিছু মনে করবো না রহিম। আমি জানবো আত্মসচেতন হতে এটা আমার প্রয়োজন ছিল। এমন কথা বলবেন না মাস্টারবাবু, আপনি হলেন ওই বেহেশতের সূর্য, আপনি কোনোদিনই ভুল করতে পারেন না। আমার উপর তোমার এতখানি বিশ্বাস? যা সত্য তার উপরই তো বিশ্বাস রাখা যায় মাস্টারবাবু। আপনাকে দেখে রহিম শেখ সত্যের মর্যাদা দিতে শিখেছে। আমার জিন্দেগির সব অন্ধকার আপনি দূর করে দিয়েছেন। তাই বলছি মাস্টারবাবু, তাই আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমার মল্লিকা বইনের নামে কেউ যদি কোনো মিথ্যা অপবাদ দেয়, তার চিন্তা আমি কেড়ে ছিঁড়ে দেব। মল্লিকা বইনকে আমি শ্রদ্ধা করি, একই রক্ত দুটোর শিরায় প্রবাহিত না হলেও আমি তার হতভাগ্য দাদা। তাই আমার বইনের অসম্মান আমি সইব না, কিছু না। এটা কি লিখেছি? এটা কোথায় হচ্ছে দাদা? ঈশ্বর মাস্টার, রূপমের পাড়ায়। তুমি ধন্য। তোমার শিক্ষা বিফলে যায়নি। শ্রীটা মান না, তোর জন্য তো বসে আছি। পরাজিত সৈনিক হয়েও যে চেতনা তুমি ছড়িয়ে দিয়েছ, সেই চেতনাই একদিন বুলুদার আমার পিছনে পড়া মানুষদের এটা আমার। সম্মুখে তুলে নিয়ে আসবে। সেদিন আমি চিৎকার করে বলবো, আমি সবাই সেট করলাম। আর কিছুই বলতে হবে দেখতে পাবে না উঠে যাবে। আপনি অবাক বলেছে মাস্টার। না মানে আপনি আমার বাড়িতে? চেপে যাও। ও তুই তো দেখতে পাবি। শত্রু হতে পারে, কিন্তু আমি তোমাকে বড় আপন মাস্টার। জগতের কল্যাণ করো। খালি মা আমাকে কিছু বলছে? বলবোই তো, বলবো বলেই তো তোমার কাছে ছুটি আসা গো মাস্টার। এই
আমি তো জানি বিগত উঁচু দরের মানুষ। ওসব ফণিতা না করে আসল কথা কি খুলে বলুন, আমার অনেক কাজ আছে। কিন্তু বটে তুমি হলে কাজের মানুষ। তোমারটা এই যে কান পাতা যাচ্ছে না। বসে পড়ো কেন বলুন তো? মায়ের সবাই বলাবলি করছে। বললে তাই, নাকি নয়? দুঃখ হলো বললে তাই না। জানার কথা। গায়ে সবাই বলা বলি করছে, আপনি বলছেন না? আমি তারা কালকে দিয়ে জগতের কল্যাণ করো মা। ধর্মের ভেগ ধরে নিজেকে আর কত ঠকাবে? ভালো মানুষের মুখোশ পড়ে গৃহস্থকে সাবধান করে চোরকে চুরি করতে লেলিয়ে দিচ্ছে। বাহ, কিন্তু চমৎকার! সেন্টের মধ্যে তো সত্যি আপনার এই। তুলনা হয় না। মানুষ যেমন নিকৃষ্ট হতে পারে এইটাই আপনাকে না দেখলে বোঝা যায় না। কি বললে? আমি তোমার যত বড় মুখ নয় অত বড় কথা। জানো আমি তোমার কি করতে পারি? আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ এ আমার উড়লো হারাবার মানে কিছু নেই। কারের সাথে থেকে কিন্তু আপনার অনেক কিছু হারাবার আছে, তাই এ সাধু সাবধান। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন আমার বাড়িতে প্রবেশ করবেন না। কারণ আমি মানুষকে প্রশ্রয় দিই, আপনার মতন কুকুরকে নয়। ভয়ঙ্কর মা। চেপে গেছি বুঝে। আগে আমার ভেতরটা ধপধপ করছে। মনে হচ্ছে ঈশ্বর মাস্টারের মাথাটা চিবিয়ে খায়। কার মাথা চিনিয়ে খাবেন চক্রবর্তী মশাই? এত বড় সাহসে আমাকে যাচ্ছে তাই করে অপমান করে। সে কি? ও তো বাবা আপনাকে অপমান করেছে? গাড়া বন্ধ করে না না, আপনার মতো মহাপুরুষকে অপমান করে বাবা খুব অন্যায় করেছে। তুমি বলো তো বাবা, আমি নিরীহ গোয়াচড়া মানুষ, তোমাদের আলোচনে কোথায়? তুমি হাসছো বাবা যে? আপনার কথা শুনে মনে হয়েছে পারলাম কই। আচ্ছা চক্রবর্তী মশাই, জীবনে আপনি কখনো ভালো কাজ করেছেন? তার মানে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, উত্তর খুঁজে পাবেন। অবশ্য বিবেক নামক পদার্থ যদি আপনার মধ্যে থেকে থাকে, তুমি আমায় অপমান করছো? অপমান বোধ আপনার আছে, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কি বললে? ঠিকই বলেছি, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আচ্ছা, এই অপমান আমার মনে থাকবে। মনে হচ্ছে এই পরলোকের বাড়ি কে থাকবে, কিন্তু না, এই দুঃখ আনন্দ কুয়ার থাকবে, এটা হবে না। তোমাদের ভাড়া রাখবে দেব আপনি তোমার ওই কুলোটা বোর্ডটা সারা জীবন তোমার
কুকুরের আদর। আর একবার ওই কথা উচ্চারণ করলে তোমার মুখটা ভেঙে তোর মুখে ন্যাপড়াই বেঁধে দেবো। ঠিক আছে ঠিক আছে হজম করতে আমারও তাই আমি এখন সব হজম করে নিলাম। তবে ঠিক সময় বুঝে ইসটা আমি টুকরে দেব। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ করুন। কল্যাণ করো। আশ্চর্য, হ্যাঁ বুড়ো হয়ে মরতে চললে এখনো মানুষের স্বভাবের কোনো পরিবর্তন হলো না। হবে না ওরা নাকি এমন শিক্ষা দেবে যে জীবনে আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। দাদা দাদা কি রে দাদা একাগ্র চিত্তে তুই গান ধ্যান করছিস? হ্যাঁ, জানি রে দাদা, তুই রাখলো আমি সব জানি। কি জানিস বলবো? বলছি বল। তুই এখন পরমা চিন্তায় বিভোর। পরমা? আচ্ছা পরমা খুব সুন্দরী তাই না রে দাদা? কি করে বলবো বল? আসলে পরমার মুখে দিকে কোনো তাকাই না। সে কি দাদা? এটা কোথায় যাবো? না 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 এখানে রাখো। পরমা না হয়ে জুই শিউলি হলে তাহলে একটা ভেবে দেখতে পারতাম, কিন্তু পরমাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না। সে কি বলছিস কি দাদা? ঠিকই বলছি দেখুন, বড় লোকের একমাত্র মেয়ে পরমা, আর আমি একজন সামান্য স্কুল মাস্টারের ছেলে, কারখানায় কাজ করি। কিন্তু পরমা যে তোকে ভালোবাসতো। বড় লোকের ভালোবাসা গেল আর মুরগি পোস্ত দুই সমান। দাদা কি রে, খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে? একদম। কিন্তু তোর তো আর কোনো বেরোবার উপায় নেই, দু হাত তুলে জলে ঝাঁপ দিয়েছিস। একটা ঝুঁটি বেঁধে দিলে আমি তুই নিশ্চিন্ত থাকবেন, ধনীর ছেলে হয়ে আদর্শের তুলনা হয় না। আচ্ছা ভালোবাসার মর্যাদা সে দিতে জানে, কিন্তু কিন্তু এখনো জগতে কিছু ভালো মানুষ আছে যারা সত্যের জন্য হাসতে হাসতে সবকিছু ত্যাগ করতে পারে। আদর্শ তাদের মধ্যে একজন। তুই জয়ী হবি এবং তোর স্বপ্ন সার্থক হবে, সার্থক হবে। জানি না আমার অদৃষ্টে যে কি লেখা আছে। কার অদৃষ্টে কি লেখা আছে কেউ জানে না। তবে আমাদের ভালোবাসা যে সত্যি তা কিন্তু আমাদের হৃদয়ে লেখা আছে। আদর্শ তুমি ঘুরে দাঁড়িয়ে রইলে কেন দেখি? ইসো কাছে এসো। কাছে এসো। তুমি আপনার মিছিলের সঙ্গে আমি আর তোমাকে ভুলে সন্দেহ দেব না। ধরো আমার হাতটা ধরো মল্লিকা। কিন্তু এখনো দ্বিধা, এখনো সংকোচ। তুমি তো জানো মল্লিকা, পূর্বর শক্তি জন্মায় বিশ্বাসের ফসল। অনাবৃষ্টিতে সেই ফসল চিরতরের জন্য ধ্বংস তো হয়ে যেতে পারে। তাহলে তো বিশ্বাস চিরতরে লুপ্ত হয়ে যাবে, বদলে যাবে সুস্থ স্বাভাবিক মানুষের জীবনের দিনলিপি। তুমি তোমার নিশ্চয়ই মনে আছে মল্লিকা, আমি তোমাকে বলেছিলাম জীবনের কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। মিথ্যে কথা। কি হলো? কথা বলছো না কেন? তাহলে কি বুঝে নেবো আমি তোমার উপযুক্ত নই? একদম। না, আমার আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো। হ্যাঁ দেখো দেখো। আমার নয়, আমার হৃদয়ে যে ফুলের ডালি আমি সাজিয়ে রেখেছি, ও বাবা। আমি আর অন্য কারোর পায়ে দিতে পারবো না আদর্শ। যা। দেই না। ভুল করেছিস রে মা। রাখো না, কমেন্ট করছে বাবাই দিদি। সব ভুল করেছিস। বাবাই না দিদি বলে চুপ কর। ঈশ্বর মাস্টারের মেয়ে হয়ে তুই এত বড় ভুল কি করে করলি মা? বাবা
স্বপ্নে ভঙ্গের বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায়। তাই বলছি আদর্শ, হতভাগিনীকে আর তুমি স্বপ্ন দেখিও না। তুমি বাড়ি যাও। আপনি আমাকে ভুল বুঝবেন না মাস্টার মশাই। মল্লিকাকে আমি ভালোবাসি, তাকে আমি স্ত্রীরূপে গ্রহণ করতে চাই। না না, তা কেমন করে সম্ভব? কেন সম্ভব নয়? তুমি ধনী ছেলে, আর মল্লিকা গরিব স্কুল মাস্টারের মেয়ে। তোমাদের দুজনের মিলন হতে পারে না। আপনিও একই কথা বলছেন মাস্টার মশাই। এটাই তো সত্যি। বনপুতার হাটে তোমার দাম আজ অনেক। তোমার বাবা তোমাকে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লুটতে চায়। আমি একজন দরিদ্র স্কুল মাস্টার। বনপুতার হাটে তোমাকে কেনার মতো আমার সামর্থ্য কোথায়? নইলে পৃথিবীর সব বাবাই তো চায় তার মেয়ে সুখী হোক। বাবা, আমি তোর গরিব বাপ রে মা, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই রে মা। বাবা তুমি আমি জানি মা, তোর চোখে জল ঝরবে। আমি তোর স্নেহময় পিতা হয়ে তোকে সান্ত্বনা দিয়ে বলবো, ওরে মা, সংসারে সবার চাপ পূর্ণ হয় না। তাই হারার বাজি ধরে জেতার স্বপ্ন বুকে নিয়ে তুই তোর জীবনটাকে শেষ করে দিস নে মা, শেষ করে দিস নে। দাঁড়ান মাস্টার মশাই, আমার বাবার অর্থ আছে বলেই কি আমাকে এইভাবে পরাজয়টা স্বীকার করে নিতে হবে? আমার বাবার ইচ্ছা কি সবই মূল্য আছে? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নেই? আদর্শ, আপনি আমার শিক্ষাগুরু। আপনি তো আমাকে বলেছিলেন সত্যের জন্য যে সবকিছু ত্যাগ করে দিতে পারে সেই প্রকৃত মানুষ। তাহলে আপনি আজ বলুন, আমাদের ভালোবাসা তো আর মিথ্যে নয়। আমাদের স্বর্গীয় পবিত্র ভালোবাসাকে সার্থক করতে আমি যদি মল্লিকাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই, সেটা কি আমার অনেক বড় অন্যায় হবে? আদর্শ, তুমি না না, আপনি জানেন না আমার মনের মধ্যে যে কেমন ভয়ঙ্কর ঝড় উঠেছে। আমি বোধহয় পাগল হয়ে যাব। তোমার বাবা যদি তোমাকে মল্লিকা স্ত্রী রূপে গ্রহণ করতে না চায়, আমি তাকে স্ত্রীর মর্যাদা দেব মাস্টার মশাই। তোমার বাবা যদি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, গাছতলায় আশ্রয় দেব। মল্লিকাকে যদি তোমার ভারী বোঝা বলে মনে হয়, না মাস্টার মশাই, যে জীবনকে আমি আমার জীবনের সঙ্গে জড়িয়ে এই জীবনের সার্থকতা খুঁজে পেতে চাইছি, তাকে আমি কোনোদিনও ভারী বোঝা বলে মনে করব না। তোমার এই শপথ, আমার এই শপথ সত্যের আলোকশিখা চির উজ্জ্বল রাখতে আমি নিশ্চয়ই পালন করব। বেশ, তাহলে আর দেরি নয়। লগ্ন পুরুষ মশাই, এসবের ঊর্ধ্বে তোমাদের ভালোবাসা। তাই তোমাদের সেই ভালোবাসাকে সার্থক করতে ওপরের ওই নীল আকাশকে সাক্ষী রেখে মল্লিকাকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা, একদিকে অর্থের অহংকার, আর একদিকে সত্যের আহ্বান। তাই সত্যের আহ্বানে সাড়া দিয়ে তোমাদের দুটি জীবনকে একই সূত্রে আমি গেঁথে দিলাম। দেখো আদর্শ, দেখো আমার হতভাগিনী মল্লিকা মাকে কোনোদিন যেন হারিয়ে যেতে দিও না।
তোমরা তোমরা সুখী থেকো মা, তোমরা সুখী থেকো। বাবার ঘর ছেড়ে তোমার কষ্ট হবে আমি জানি, কিন্তু স্বামীর ঘরে যে মেয়েদের আসল ঘর মল্লিক। স্বামী, ছি, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই মল্লিক। নাও চোখের জলটা মোছো। তুমি আমাকে আশীর্বাদ করো স্বামী। আমি যেন তোমার আদর্শ হয়ে এই সংসারে তোমার স্ত্রী হয়ে বিরাজ করতে পারি। মল্লিকা, আমার মল্লিকা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, আমি ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, সৎভাবে আমি না, এই সৎ শব্দটা আমি উচ্চারণ করবো না, বা এটা শুধু অভিধানের পাতা দিয়ে সমাবর্তন, বাস্তবে তার কোনো মূল্য নেই। বাবুজি, কে এ কি বলার? তুমি এখন এখানে? আপনার কাছে এলাম বাবুজি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার আমার লক্ষ্মী ভালো হয়ে গেছে বাবুজি। ভালো হয়ে গেছে? সত্যি বলছো পরাণ? হ্যাঁ বাবুজি, হ্যাঁ। আপনি দয়া না করলে আমার স্ত্রী বিনা চিকিৎসা করে মারা যেত। ও তাই তুমি আমাকে ধন্যবাদ জানাতে এসেছো? ঠিক তাই। না না, আমি চাই না তোমার ধন্যবাদ, তুমি চলে যাও এখান থেকে। কি বলছেন বাবুজি? ঠিকই বলছি, ভুল জায়গায় এসেছো। ধন্যবাদ পাওয়ার উপযুক্ত লোক আমি নই, আমি একটা জেল খাটা দাগি আসামি। আমি অত শত জানি না বাবুজি। আমি শুধু জানি আপনি মানুষ নন, আপনি দেবতা। আহ, আবার সেই ব্যথাটা মোচড় দিয়ে উঠলো। একটা অসহ্য যন্ত্রণা মাথাটা কুড়ে কুড়ে খাচ্ছে, আমি বোধহয় পাগল হয়ে যাব। বাবুজি, স্বপ্নের নদীটা এঁকে বেঁকে চলেছিল মহাসমুদ্রের দিকে, হঠাৎ মরুভূমিতে পড়ে কোথায় সে হারিয়ে গেল। স্বপ্নেও ডুবলে কেঁদে উঠে হতাশার কণ্ঠনালী চেপে ধরে ঘৃণার আবর্জনে নিক্ষেপ করলো। এ কি বাবুজি, আপনি কাঁদছেন? হ্যাঁ, কই না তো, আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমার তো কোনো দুঃখ নেই, আর দুঃখ না পেলে মানুষ তো কাঁদে না। বুঝেছি বাবুজি, বুঝেছি। কি বুঝেছো? মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কাউকে বলা যায় না, আবার তা সহাও যায় না। শুধু তাই। আশ্চর্য, সত্যি বলো তুমি কে? আমি একজন সামান্য রিস্কাওয়ালা বাবুজি। আমার মনের গোপন খবর জানলে কেমন করে? আমার অন্তরের অন্তঃস্থলে যে তীব্র হাহাকার যন্ত্রণা হয়ে আছে সে খবর তো কেউ জানে না, অথচ তুমি। আমাকে মাফ করবেন বাবুজি, আমি না জেনেই কথাটা বলে ফেলেছি। আচ্ছা পরাণ, তুমি তো তোমার রিস্কায় অনেক লোক বয়ে নিয়ে যাও, তাদের সুখ দুঃখের খবর কি তুমি রাখো? তা কেমন করে সম্ভব বাবুজি? আমি গরিব মানুষ, আমাকে পেটের চিন্তা করতে হয়। যাও, তুমি এখন এখান থেকে চলে যাও, আর কোনোদিন আমার কাছে আসবে না। কেন বাবুজি? আমার সঙ্গে সম্পর্ক রাখলে পুলিশ তোমাকে অকারণে হেনস্থা করবে। কি বলছেন বাবুজি? ঠিকই বলছি, আমি খারাপ হয়ে গেছি পরাণ, আমাকে এই নরকুণ্ডেই পড়ে থাকতে হবে, তারপরে পুলিশের গুলিতে এই অভিশপ্ত জীবন একদিন শেষ হয়ে যাবে। না বাবুজি, না, আপনি এভাবে নিজেকে শেষ করে দেবেন না। একটু আগে বললেন আপনি জেলখাটা আসামি, কিন্তু সেটা তো আপনার আসল পরিচয় নয়। আপনার মধ্যে এখনো স্নেহ, মায়া, মমতা, দুঃখে দুঃখে আপনার অন্তরে অন্তঃস্থল কাঁদে। আর সেই আর জন্যই সেদিনই তো
আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমার হাতে টাকা তুলে দিয়েছেন। আমার সেই ঋণ আমি কোনোদিন বারবার সেই এক কথা বলো না, শুনতে আমার ভালো লাগে না। চল এখান থেকে যান। বাবুজি, না না, আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও, তুমি এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি বাবুজি, তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাই, ওই চোরের উপর রাগ করে এই মাটিতে ভাত খাওয়া যেমন ঠিক হবে না, তবে চোরকে যেমন প্রশ্রয় দেয়া হয়, তবে নিজের প্রতি অবিচারও করা হয়। অবিচার? না না, কিসের অবিচার? আমি তো সব জেনে শুনে পড়ার নিষ্ঠাওয়ালা। তুমি যদি জানতে হারানোর যন্ত্রণা কতখানি, তাহলে তুমিও আমার মতন ডুবলিয়ে কেঁদে উঠে বলতে, ফিরে আয়, ফিরে আয় বোন, এ মুখ মুখে দাদার মুখে ফিরে আয়, ফিরে আয় দাদার মুখে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কথা শোন, কথা শোন ভাই, আমাকে তুই মুক্তি দে। মুক্তি? হ্যাঁ, আমি মুক্তি পেতে চাই। আমি তোকে কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন তোর চোখের সামনে আমি এসে দাঁড়াবো না। তাই নাকি? তা কোথায় যাবে? তা অনেক অনেক দূরে চলে যাব, যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, যেখানে শুধু একটাই পরিচয়, সেখানে শুধু মানুষ। না, মুক্তি তুমি পাবে না। কেন রে ভাই? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তবে তুই কেন আমাকে ওই অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিস? কেন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রেখেছিস? না, তোমাকে আমি ভালো থাকতে দেব না। তুমি ভালো থাকলে যে আমার মেঘ শান হয়ে যাবে। আমাকে কিছু বলছিস ভাই? আমি আর কি বলবো? আরে ডাক্তার বাবু বলেছে তোমার কঠিন ওষুধ, তাই ওই ইঞ্জেকশন না নিলে তুমি রোগ মুক্ত হতে পারবে না দাদা। মিথ্যা কথা। আমি বলছি আমার শরীরে কোনো রোগ নেই। তুই আমাকে মাথা গরম করো না দাদা। দাদা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে আমি তোমার ভাই, তুমি আমার দাদা। আমি কি তোমার কোনো ক্ষতি করতে পারি বলো? পরিতোষ, তুই বৌদিকে আমি পরকালে পাঠিয়েছি। বৌদি ছিল আমার দেবী প্রতিমা। আমার সেই দেবী প্রতিমা বৌদি অ্যাক্সিডেন্টে মারা গেল। ও এই যে আমি সেদিনই সেই কথা চোখের সাথে ভেসে উঠতে আজও আমি চোখের জল ধরে রাখতে পারি না দাদা। বাহ, চমৎকার পরিতোষ। সত্যি সত্যি তোর কোনো তুলনা হয় না। দাদা, দাদা, এখন আমি বেশ বুঝতে পারছি তোর বউকে অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তুই তাকে ষড়যন্ত্র করে তাকে তুই খুন করেছিস। হ্যাঁ হ্যাঁ, তুই খুনি, তুই খুনি, তুই খুনি। বলো না, অমন করে বলো না দাদা। আমার এই প্রাণে তুমি ব্যথা দিও না। এখনো তুই অভিনয় করে মুখোশের আড়ালে লুকিয়ে রেখে তুই কি মানুষ? মানুষ বই কি দাদা? আমি একেবারে খাঁটি মানুষ।
হাসছিস? এখন তুই হাসতে পারছিস শয়তান? আসবো না কেন শুনি দাদা? দাদা গো, আমি যে এই হাসতেই জন্মেছি। ওহ, আমি যদি তোর আগে আগে এটা বুঝতে পারতাম। অনেক দেরি হয়ে গেছে দাদা। অতএব আফসোস করে আর কোনো লাভ হবে না। ওই অন্ধকার ঘরেই তোমাকে তিলে তিলে বলতে হবে। তবে তবে ভয় নেই, আমি উপযুক্ত মর্যাদা দিয়ে তোমার সৎকারের ব্যবস্থা করব। না না, আমাকে তুই বাঁচতে দে, আমাকে তুই বাঁচতে দে ভাই। আমি তোকে হাত জোর করে মিনতি করছি। ছি, ছি দাদা, হাত নামাও। আরে লোকে দেখলে বলবে কি, হাজার হোক আমাকে এই সমাজে বাস করতে হয়। বড় দাদা হয়ে তুমি কি না? না না, আমি আমাকে তুমি করো না দাদা। চলো চলো দাদা, এক্ষুনি অনলাইন ইনজেকশন নিয়ে আসবে। চলো দাদা। আমি এসে গেছি জামাই বাবু, ঘড়ির কাঁটা দিয়ে ঠিক সময়ে এসে গেছি। না না, আমি নেব না, আমি ইঞ্জেকশন নেব না। আমাকে তুই বাঁচতে দে ভাই। আমি যে তোর বড় দাদা, বাবা মা মারা যাবার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই যখন কাঁদছিস আমি সহস্রে কোলে করে ঘুম পাড়িয়েছি। তোর বৌদি কোনোদিন তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি। কিরে, সেসব কথা তোর কিছু মনে পড়ছে না? কই, আমার কিছুই মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখ না ভাই। দাঁড়িয়ে দেখছো কি? আমরা দেখছো না পাগলের মতো বকতে শুরু করেছে? এই যে আমি রেডি জামাই বাবু। ওরে ওরে না, আমি তোর পায়ে ধরে বলছি, আমাকে তুই বাঁচতে দে ভাই, আমাকে তুই বাঁচতে দে। আমি তোমার বাঁচার ব্যবস্থাই করছি। হাজারো জামাইবাবু দাদা বলে কথা, আমারও পূজনীয়। আমি কি তোমায় মেরে ফেলতে পারি? না না, আমি নেব না ইঞ্জেকশন। আমি পালিয়ে যাব, আমি এই পাতপুরি থেকে পালিয়ে যাব। খবরদার, এরা কি দেখতে পাচ্ছে? পালাবার চেষ্টা করলে আমি তোমার কুকুরের মতো গুলি করে মারবো। ভাই ক্যাপ লাগানো নেই। কিরে ভাই, তুই কি দেখতে পাচ্ছিস না? না, আমি অন্ধ। তুই কিছু বলবি না? জামাই বাবুর কিছুই বলার নেই। যা বলার আমি বলবো, যা করার আমি করবো। চলে গেলে, চলে গেলে আমার সমস্ত শরীরটা চলে গেল। কি হলো জামাই বাবু? আপনি কি এত ভাবছেন? কই, আমি আর কি ভাববো? কিছুই ভাবছি না। ভাববেন না, কিছুই ভাববেন না। আপনার ভাইয়ের আকাশে এক জমতে দেব না বলেই তো আমার এত পরিশ্রম। বলে আমার আর কি বলি? মুখে মধু, অন্তরে তৃপ্ত বিষ। চলে গেল, আমার সারা শরীরটা চলে গেল। ও কি
আকাশের রং হঠাৎ বদলে গেল কেন? দিনের আলো নিভে গেল কেন? তবে কি আমি পাগলের পাগলামি শুরু হয়ে গেছে? কি বললে? আমি পাগল? খবরদার বলছি, আমায় পাগল বললে তোমাকে একেবারে আবার বলছো? না, তুমি ঠিকই বলেছ। এই দুনিয়াটা একটা পাগলের কারখানা। আমরা সবাই পাগল। বাবা, কি মজা! আমাদের কোনো জাত নেই, আমাদের কোনো ধর্ম নেই, আমরা সবাই পাগল। কি ব্যাপার বলো তো? আমরা ইনজেকশনে ঘোর কেটে যাবার পরে কেমন সুস্থ স্বাভাবিক মানুষের মতো আচরণ করছে, তখন আর পাগল বলে কিছুই মনে হয় না। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আপনি দেখবেন ওই 2-1 মাসের মধ্যেই পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ ওর স্মৃতিশক্তি একেবারে লোপ পেয়ে যাবে। হ্যাঁ, আমি সেটাই চাই। আপনার চাওয়া পূর্ণ থাকবে না জামাইবাবু, কিন্তু আমি ভাবছি আপনি নষ্টা মেয়েটাকে পুত্রবধূ বলে এবারে আশ্রয় দিলেন। হ্যাঁ, পুত্রবধূর রূপে আশ্রয় দিয়েছি ঠিকই, তবে আমি যে ছক বসেছি তাতে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কিরকম? আরে বাবা, আমার এই প্ল্যান প্রোগ্রাম সাকসেসফুল করতে তোমায় কিন্তু এগিয়ে আসতে হবে। দরজাটা হাওয়া আসছে। এসো, এর ভেতরে এসো, অনেক কথা আছে। হ্যাঁ, কথা শুনতে হবে বই, আর সেই সঙ্গে আমাকেও নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। কারণ দয়ায় আমি বাঁচব না, বাঁচতে চাইও না। কি আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি খুব চালাক? আরে এ যুগে চালাক না হলে পেটে ভাত জুটবে না। আপনারা বরং প্রকাশে যে আমার এই কীর্তিকলাপ দেখে যান আর মনে মনে ভাবুন আমি একটা ডেঞ্জারাস ম্যান।